Hello friends, good morning. Let us start today's class with this particular topic of the chapter, the cell, the unit of life of higher secondary first year, called the cell membranes. So this is the topic for today's class in your favorite YouTube channel, Simplified Biology. My friends, the term cell membrane was first given by Nageli and Kramer in 1855. So keep remember, these types of questions are asked in your examinations that who did propose the name cell membranes. So keep remember Nageli and Kramer in 1855 they first used the term cell membrane. But in 1931 C.B. Plow had given another name to define the same structures called the plasma membrane or the plasma lemma. Anyway, now what is cell membranes? Actually, every cell, whether it is an prokaryotic or eukaryotic cells, whether it is an animal cells or plant cells, every cells actually remain covered by a very thin, elastic, transparent, then semi-permeable and regenerative membranes called the cell membranes or called plasma membrane, also called the plasma lemma. ওকে, তো এখানে যেটা ডায়াগ্রাম দেখানো হয়েছে দিস ইজ অ্যান ইউক্যারিওটিক সেলস। এমন না যে প্রোক্যারিওটিক সেলসের মধ্যে সেলস মেমব্রেন থাকে না। সেল মেমব্রেনস এর যেটা অকারেন্স ইট ইজ ইউনিভার্সালস ইন অল সেলস, whether it is a bacteria cells, plant cells or animal cells, যে কোনো সেলই হোক, every cells remain covered by a very thin, selectively semi-permeable, elastic, transparent and regenerative membranes, which is basically made up of phospholipids, cholesterols, globular proteins and a very little percentage of sugar chains called the oligosaccharides. Okay, তো ডায়াগ্রামে আমরা যেটা দেখতে পাচ্ছি, ঠিক আছে, this is an eukaryotic cells but these cells remain covered by a very thin membranes. This covering membranes of every cells is called the cell membrane। কারণ এখানে তো আমরা বুঝতে পারছি না, কিন্তু এই সেলটারই জাস্ট অল্প পোর্শন যদি ভ্যারি ম্যাগনিফাই করে আমরা দেখি আন্ডার ইলেকট্রন মাইক্রোস্কোপ, তখন ব্যাপারটা স্পষ্ট হয়। দিস ইজ দ্য সেল সাইটোপ্লাজমস, সেল সাইটোপ্লাজম, সেলের বাইরে এটা হচ্ছে এক্সটার্নাল এনভায়রনমেন্টস, দ্য এক্সটার্নাল এনভায়রনমেন্ট। তো সেলের যেটা সাইটোপ্লাজমস আছে সেটাকে ঘিরে থাকা এই যে আমরা একটা যে মেমব্রেনস পাচ্ছি, ঠিক আছে, দিস মেমব্রেন ইজ কল্ড দি সেল মেমব্রেনস। ওকে, নাও মাই ফ্রেন্ডস, এবার আমরা আলোচনা করব অ্যাকচুয়ালি যে এই যেটা সেল মেমব্রেনস এটা সেলের কি ফাংশন, কি কাজে আসে, বা হোয়াট আর দ্য ফাংশনস অফ দ্য সেল মেমব্রেনস। ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন সেটা আসে, ইট মে ক্যারি দ্য 2 মার্কস। এই ধরনের প্রশ্ন আসে যে রাইট সাম বেসিক ফাংশনস অফ দ্য সেল মেমব্রেনস। তো আমরা প্রথমে আলোচনা করে নিই যে সেল মেমব্রেন অ্যাকচুয়ালি এটা সেলের কি কি কাজে আসে। The first one, it is being selectively permeable membrane. Thus, it regulates the entrance and exit of selected molecules into and out of the cells. যে আমি আগেও বলেছিলাম যে সেল মেমব্রেনের ডেফিনেশনটা বলার সময় বলেছিলাম যে সেল মেমব্রেনস কিন্তু অ্যাকচুয়ালি দিজ আর সিলেক্টিভলি পারমিয়েবল মেমব্রেনস অর সেমি পারমিয়েবল মেমব্রেনস, অর্থাৎ যেটা সেল সাইটোপ্লাজম এবং সেলের বাইরে যেটা এক্সটার্নাল এনভায়রনমেন্টস, ঠিক আছে, তো এই এক্সটার্নাল এনভায়রনমেন্ট আর সেল সাইটোপ্লাজমের মধ্যে বিভিন্ন ধরনের কেমিক্যালস, আয়নস, মলিকুলস সেটার কি হয় এক্সচেঞ্জ বা বিনিময় হয়ে থাকে। কিন্তু বিনিময় বা এক্সচেঞ্জ হওয়ার সময় এই যেটা সেলকে ঘিরে থাকা যেটা কভারিং মেমব্রেন সেটাকে ক্রস করতে লাগে। এই ক্ষেত্রে যেহেতু সেল মেমব্রেনটা একটা সিলেক্টিভলি সেমি পারমিয়েবল মেমব্রেন, এটা এই মেমব্রেনটা ক্রস করে কিন্তু যে কোনো ধরনের মলিকুলস সেলের ভিতরে এন্টার করতেও পারবে না, বা সেলের ভিতরে যেটা সাইটোপ্লাজম সেখানে থাকা কোনো মলিকুল যে কোনো সময় এমনি এমনি সেটা কিন্তু বাইরে বের হতে পারবে না। এই যেটা সেল মেমব্রেন এটা অ্যাকচুয়ালি রেগুলেট করে। সেল মেমব্রেন ইজ এ লিভিং স্ট্রাকচারস, এর মধ্যে বিভিন্ন ধরনের এটিপি ড্রাইভেন প্রোটিনস আছে কল দি ক্যারিয়ার প্রোটিনস। সেল মেমব্রেনের মধ্যে বিভিন্ন চ্যানেল প্রোটিনস আছে। এই প্রোটিনগুলির কাজ হচ্ছে দে অ্যাকচুয়ালি রেগুলেট the entrance and exit of selected molecules. Keep remember selected molecules, যে কোনো ধরনের মলিকুলস কিন্তু মেমব্রেনটাকে ক্রস করে না ভিতরে ঢুকতে পারবে, না সেলের ভিতরে যেটা সাইটোপ্লাজম সেখানে থাকা কোনো মলিকুলস সেটা সেল মেমব্রেনটাকে ক্রস করে বের হতে পারবে। ভেরি সিলেক্টেড মলিকুলস।
ওকে, ভেরি সিলেক্টেড মলিকুলসই শুধু কি হতে পারে, মেমব্রেনটাকে ক্রস করে সেলের ভিতরে আসতে পারে বা ভিতর থেকে বের হতে পারে। সো কিপ রিমেম্বার, ইন কেস অফ প্লান্ট সেলস আমরা যেটা সেল ওয়াল পাই, সেল ওয়াল কিন্তু অ্যাকচুয়ালি ইজ এ ডেড স্ট্রাকচারস, ওর মধ্যে কিন্তু কোনো কোনো রেগুলেশনস নাই, বাট সেল মেমব্রেন ইজ এ লিভিং স্ট্রাকচারস। এর মধ্যে আমি অল্প আগেও বললাম যে সেল মেমব্রেনের মধ্যে এরকম এটিপি ড্রাইভ অ্যান্ড ক্যারিয়ার প্রোটিনস আছে, মেমব্রেনের মধ্যে চ্যানেল প্রোটিনস আছে। এগুলির কাজ হচ্ছে রেগুলেট করা। কি রেগুলেট করবে? দে রেগুলেট দ্য মেমব্রেন ট্রান্সপোর্টেশন মেকানিজমস, অর্থাৎ মেমব্রেনের মধ্য দিয়ে যে বিভিন্ন ধরনের যে মলিকুলস অ্যান্ড আয়ন্স যেগুলি এক্সচেঞ্জ হয় বিটুইন দি এক্সটার্নাল এনভায়রনমেন্ট অ্যান্ড দি সেল সাইটোপ্লাজমস, সেগুলির এক্সিট অ্যান্ড এন্ট্রান্সটাকে কী করে? রেগুলেট করে। ওকে, দ্য সেকেন্ড ফাংশনস, যেটা সেল মেমব্রেনের সেকেন্ড ফাংশন হচ্ছে প্রোটেক্টস দ্য সেলস ফ্রম ইনজুরি। ঠিক আছে, যে যেহেতু একটা সেল, ইট রিমেইনস কভার্ড বাই এ মেমব্রেন হুইচ ইজ অ্যাকচুয়ালি এ রিজেনারেটিভ মেমব্রেনস। কাজে কোনো সময় যদি সেল মেমব্রেন যদি কোনো কারণে ড্যামেজও হয়, তো এটা আবার রিজেনারেশনস হতে পারে। এনিওয়ে, দ্য সেল মেমব্রেনস, ইট প্রোটেক্টস দ্য সেলস ফ্রম ইনজুরি। নাম্বার 3, these cell membranes separate the internal environments of the cells from the external environment. ওকে, সেলের ভিতরের যেটা রাসায়নিক পরিবেশের ভিতরের যেটা কেমিক্যাল এনভায়রনমেন্টস, ভিতরের যেটা কেমিক্যাল কম্পোজিশনস, সেটাকে সেলের বাইরে থাকা যেটা এক্সটার্নাল এনভায়রনমেন্টস তার থেকে এটা সেপারেট করে রেখে দেয়। আর যদি মেমব্রেনটা না থাকতো, প্লান্ট সেলস অ্যান্ড অ্যানিমেল সেল কভারিং এই যেটা মেমব্রেন, সিলেক্টিভলি পারমিয়েবল মেমব্রেনটা যদি না থাকতো, তাহলে সেল সাইটোপ্লাজমের যেটা কেমিক্যাল কম্পোজিশন, ঠিক আছে, সেটা নষ্ট হয়ে যেত। কারণ কারণ যদি মেমব্রেনটাই না থাকতো, তাহলে যেটা এক্সটার্নাল যেটা এনভায়রনমেন্ট, সেখানে থাকা নানা ধরনের রাসায়নিক বস্তু আর সেলের ভিতরে থাকা রাসায়নিক বস্তু এগুলি কী হতো? মিক্স হয়ে যেত। এই অবস্থায় সেল সার্ভাইভ করতে পারতো না। কাজে সেল মেমব্রেন এখানে যেটা ইম্পর্টেন্ট ফাংশন ডেলিভার করছে, সেটা হচ্ছে ইট সেপারেটস দ্য ইন্টারনাল এনভায়রনমেন্ট অফ দ্য সেলস ফ্রম দি এক্সটার্নাল এনভায়রনমেন্টস, যার জন্য সেলের ভিতরের যেটা কেমিক্যাল কম্পোজিশনস, ইট রিমেইনস ইন ব্যালেন্স স্টেট। ওকে, নাম্বার 4, যেটা সেল মেমব্রেনের 4 নম্বর কাজ, সেটা হচ্ছে মেমব্রেন হ্যাভ ক্যারিয়ার প্রোটিনস। আমি অল্প আগে বলেছিলাম যে সেল মেমব্রেনের মধ্যে কি আছে, এটিপি ড্রাইভেন কিছু ক্যারিয়ার প্রোটিনস আছে। এদের কাজ হচ্ছে বিভিন্ন ধরনের আয়ন অ্যান্ড মলিকুলসগুলোকে কী করা? পাস করা, অর্থাৎ পাস করে দেওয়া। প্রয়োজনে সেগুলিকে এক্সটার্নাল এনভায়রনমেন্টস থেকে কালেকশন করে ভিতরে পাস করে, আবার কোনো সময় সেলের ভিতর থেকে কিছু কেমিক্যালসকে প্রয়োজনে সেটাকে সেলের ভিতর থেকে বাইরে পাস করে দেওয়া। ওকে, আর এই ক্ষেত্রে ক্যারিয়ার প্রোটিনসগুলি অ্যাকচুয়ালি গেট পাওয়ার্ড ফ্রম দি হাইড্রোলাইসিস অফ এটিপি মলিকুলস। এখানে এটিপি মলিকুল হাইড্রোলাইজড হয়, তার থেকে যেটা এনার্জি রিলিজড হয়, সেই এনার্জিটা এখানে ব্যবহার হয়। অ্যাকচুয়ালি এই যে ক্যারিয়ার প্রোটিন এখানে যেটা যেটা ট্রান্সপোর্টেশনে হেল্প করছে, দিস কাইন্ড অফ ট্রান্সপোর্টেশন ইজ কল্ড অ্যাক্টিভ ট্রান্সপোর্টেশন। নাও হোয়াট ইজ অ্যাক্টিভ ট্রান্সপোর্টেশন? অ্যাক্টিভ ট্রান্সপোর্টেশন মিনস ইট ইজ দ্য মুভমেন্টস অফ আয়ন্স অর মলিকুলস from lower concentration area to the higher concentration area. So keep remember my friends, সেল মেমব্রেনের মধ্যে যেগুলি এটিপি ড্রাইভেন যেগুলি ক্যারিয়ার প্রোটিনস আছে, দে আর অ্যাক্টিভলি ইনভলভড ইন অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, নট ইন প্যাসিভ ট্রান্সপোর্ট. Passive transport means it is the movements of ions or molecules from higher concentration area to the lower concentration area. In that case, energy is not consumed. কিন্তু যখনই অ্যাক্টিভ ট্রান্সপোর্টেশনের কথা আসে, আমি অল্প আগেও বলেছি, অ্যাক্টিভ ট্রান্সপোর্টেশন মিনস ইট ইজ দ্য মুভমেন্টস অফ আয়ন্স অর মলিকুলস ফ্রম লোয়ার কনসেন্ট্রেশন এরিয়া টু দি হায়ার কনসেন্ট্রেশন এরিয়া, অর্থাৎ এগেনস্ট দ্য কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট। ইন দ্যাট কেস দ্য ট্রান্সপোর্টেশন প্রসেস ইজ অ্যান এনার্জি কনজিউমিং প্রসেস। এখানে এটিপি এনার্জি মলিকুল এখানে ব্যবহার হয়। কাজে অনেক সময় কি হয় যে সেল সাইটোপ্লাজমের ভিতরে পার্টিকুলার কোনো আয়ন্স বা মলিকুল সেটা হায়ার কনসেন্ট্রেশনে আছে, আর সেলের বাইরে, ঠিক আছে, যেটা এক্সটার্নাল এনভায়রনমেন্টস, সেখানে হয়তো পার্টিকুলার সেই মলিকুলস বা আয়নটা ইন লোয়ার কনসেন্ট্রেশনে আছে। কিন্তু সেলের প্রয়োজনে কি হয়, মেমব্রেন যেহেতু এটা একটা লিভিং স্ট্রাকচার, ও কী করে, এক্সটার্নাল এনভায়রনমেন্ট থেকে পার্টিকুলার ওই মলিকুলস বা আয়ন্সটাকে কালেক্ট করে সেটাকে ফ্রম লোয়ার কনসেন্ট্রেশন এরিয়া থেকে সেটাকে হায়ার কনসেন্ট্রেশন এরিয়াতে পাস করে দেয়। ইন দ্যাট কেস ATP is used. It is an energy consuming process. So এই জন্য আমি বলেছিলাম যে cell membrane is not a dead structure, it is an living structures, as because it shows the properties of life. That means এর মধ্যে regulations, regulatory functions আছে। Okay.
Next functions of the cell membrane is that cell membranes actually contains some enzymes. মেমব্রেনের মধ্যে কিছু এনজাইমেটিক প্রোটিনসও থাকে, ফর হুইচ দিস মেমব্রেন পারফর্ম, যার জন্য কি হয় অ্যাকচুয়ালি যেটা সেল মেমব্রেন সারফেস, সেখানে বিভিন্ন ধরনের রিয়াকশনস হতে পারে। কাজেই মেমব্রেনের অনেকগুলি ফাংশনের ভিতরে আর একটা ইম্পর্টেন্ট ফাংশনস হচ্ছে it performs it provide the surface for performing different types of reactions. এছাড়াও সেল মেমব্রেনের আরও বহু অ্যাডিশনাল ফাংশনস আছে। মেমব্রেন মডিফাইড হতে পারে, মডিফাইড হয়ে কিছু অ্যাডিশনাল ফাংশনস পারফর্ম করতে পারে। তো পরবর্তী যেগুলি ক্লাস আমার আছে সেই ক্লাসগুলিতে অবশ্যই আমি মেমব্রেনের যেগুলি অ্যাডিশনাল ফাংশনস, সেল মেমব্রেনের বিভিন্ন ধরনের মডিফিকেশনস, হ্যাঁ, মডিফাই হয়ে কী কী আকার আকৃতি ধারণ করে, সেগুলি দিয়ে কী ফাংশনস হয়, সেগুলি নিয়ে অবশ্যই আমি আলোচনা করবো। ফর এক্সাম্পল, ইন কেস অফ ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়ার ভিতরে কি হয়, সেল মেমব্রেন মডিফাইড হয়ে ম্যাসোজম ফরমেশনস করে। ম্যাসোজম বলে একটি স্ট্রাকচার আছে, সেটা ফর্মড হয়, which carries the respiratory enzymes and helps in the septa formation during binary fissions of the bacteria. এরকমভাবে মেমব্রেন মডিফাইড হয়ে মাইক্রোভিলাই ফরমেশনস করতে পারে, এতে সেলের যেটা সারফেস এরিয়া সেটা কি হয়, ইনক্রিজড হয়। এনিওয়ে, তো সেল মেমব্রেন কী কীভাবে মডিফাইড হতে পারে সেগুলি নিয়ে অবশ্যই আমি পরবর্তী ক্লাসে সেগুলি আমি আলোচনা করে দেবো। এনিওয়ে, এবার আমরা আলোচনা করছি অ্যাকচুয়ালি সেটা হচ্ছে সেল মেমব্রেনের যেটা কেমিক্যাল কম্পোজিশনস নিয়ে। আমি অল্প আগে বলেছি যে সেল অ্যাকচুয়ালি প্লান্ট সেলস অ্যান্ড অ্যানিম্যাল সেল যেটা কভারিং membrane which is actually selectively permeable membrane and regenerative membrane, ঠিক আছে, সেই পার্টিকুলার মেমব্রেনটা কিন্তু বেসিক্যালি মেড আপ অফ ফসফোলিপিডস, প্রোটিনস, এবং খুব সামান্য মাত্রা সেখানে কি থাকে, সুগার চেইনস থাকে, কল দি অলিগোস্যাকারাইডস। তো আমরা এখন ডিটেলস আলোচনা করছি অ্যাবাউট দ্য কেমিক্যাল কম্পোজিশনস অফ দি সেল মেমব্রেনস। তো কেমিক্যাল কম্পোজিশনে আমরা দেখতে পাচ্ছি যে লিপিড, সেটার অ্যাপ্রক্সিমেট পার্সেন্টেজ তার থাকে 40%, আর প্রোটিনের অ্যাপ্রক্সিমেট পার্সেন্টেজ থাকে 60%, বাট দিস রেশিও অফ দ্য লিপিড অ্যান্ড প্রোটিনস মে ভ্যারি ফ্রম সেল টু সেল, ঠিক আছে, যে অ্যানিম্যাল সেল, প্লান্ট সেলস, অ্যানিম্যাল সেলসের ভিতরে আবার ডিফারেন্ট টাইপস অফ অ্যানিম্যাল সেলস আছে। তো কিপ রিমেম্বার, সেল টু সেল দি পার্সেন্টেজ অফ লিপিডস অ্যান্ড প্রোটিন মে ভ্যারি, এগুলি কিন্তু ভেরিয়েশনস একটা আছে। তো আমি একটা এখানে এভারেজ একটা পার্সেন্টেজ তুলে ধরেছি। লিপিড 40% থাকবে সেল মেমব্রেনসের মধ্যে, আর প্রোটিন থাকবে কত, অ্যাপ্রক্সিমেটলি 60%। এর মধ্যে খুব কম পরিমাণে, প্রায় 1 to 5% বা 1 to 2% কিছু সুগার সাইড চেইনসও থাকতে পারে, থাকে, অ্যান্ড দিস সুগার সাইড চেইনস আর কল অ্যাকচুয়ালি দি অলিগোস্যাকারাইড, সেটা পার্সেন্টেজ খুব কম। এনিওয়ে, তো অ্যাকচুয়ালি মেমব্রেন ফর্মিং যেগুলি লিপিড কম্পোনেন্টস, যেগুলি লিপিড মলিকুলস দিয়ে অ্যাকচুয়ালি মেমব্রেনটা ফর্মেশন হয়, সেগুলি বিভিন্ন টাইপসের হতে পারে, যেমন ফসফোগ্লিসারাইডস, দিজ আর নাথিং বাট দিজ আর অ্যাকচুয়ালি ফসফোলিপিডস। ফসফোলিপিড মলিকুলসগুলি কিছুটা এই ধরনের হয়, ঠিক আছে, দে হ্যাভ এ ফসফেট পোলার এন্ড এখানে, এবং গ্লিসারল অ্যালকোহলস আছে, এবং তার সঙ্গে দুটা কি থাকে, এখানে আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডস, ঠিক আছে, এখানে আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডস আছে, দিজ আর টু ফ্যাটি অ্যাসিড টেলস। এবং ফসফোগ্লিসারাইডস বা ফসফোলিপিডসের আমি অল্প আগে বলেছিলাম যে দে হ্যাভ টু এন্ডস। এই পার্টিকুলার যেটা এন্ড আমি পাচ্ছি, দিস ইজ দ্য ফসফেট এন্ড, ইট ইজ পোলার ইন নেচার অ্যান্ড ইট ইজ হাইড্রোফিলিক, দ্যাট ইজ দ্য ওয়াটার লাভিং এন্ড। কিন্তু এর যেটা ফ্যাটি অ্যাসিড টেল দুটো আছে, দিস ফ্যাটি অ্যাসিড টেল দুটো আছে, যে দিস আর কল দি নন পোলার এন্ড অর দি হাইড্রোফোবিক এন্ড, দিস আর ওয়াটার রিপেলিং এন্ডস। সো দিস এন্ডস, এই মাথাটা যেটা আছে, এটা পানি বা ওয়াটারের সঙ্গে ইন্টারাক্ট করে থাকতে পারে, বাট দিস এন্ড যেটা ফ্যাটি অ্যাসিড যেটা টেইল এন্ড, এটা কিন্তু ওয়াটারকে বিকর্ষণ করে, ঠিক আছে, ইট ইজ দ্য ওয়াটার রিপেলিং এন্ডস অ্যান্ড দিস ইজ দ্য ওয়াটার লাভিং এন্ডস। তো কিপ রিমেম্বার, কারণ এই স্ট্রাকচারটা আমাদের এবার জানতে হবে। অ্যান্ড ইন দি চ্যাপ্টার অফ বায়োমলিকুলস, যখন বায়োমলিকুল চ্যাপ্টারটা আমি আলোচনা করব পরবর্তী ভিডিওতে, তখন অবশ্যই ফসফোলিপিড বা ফসফোগ্লিসাইডস যেটা আছে, এর যেটা মলিকুলার স্ট্রাকচার্স, আমি যে নামগুলি বলেছিলাম যে ফসফেট গ্রুপ আছে, এর মধ্যে গ্লিসারল অ্যালকোহলস আছে, ফ্যাটি অ্যাসিডস আছে, তো এর যে মলিকুলার স্ট্রাকচারটা সেগুলি নিয়ে অবশ্যই আমি আলোচনা রাখবো ইন মাই নেক্সট ভিডিওস। এনিওয়ে, এখন জাস্ট আমরা ফসফোগ্লিসারাইডস বা ফসফোলিপিড মলিকুলস, দিজ আর ভেরি ইম্পর্ট্যান্ট কম্পোনেন্টস অফ দ্য সেল মেমব্রেনস, যেটা দিয়ে সেল মেমব্রেন তৈরি হয়েছে এই ধরনের মলিকুলার কম্পোনেন্টস দিয়ে, তার শুধু আমরা মডেলটা নিয়ে আমরা আলোচনা করছি। দিস ইজ এ ফসফোলিপিড মলিকুলস
ওকে, তার একটা কি থাকে, পোলার হাইড্রোফিলিক এন্ডস, আর ফ্যাটি অ্যাসিড যে দুটা টেইল আছে এই দুটা টেইল অ্যাকচুয়ালি কি ওয়াটার রিপিলিং এন্ডস কল দি নন পোলার হাইড্রোফোবিক এন্ডস। ওকে, এখন এই যে ফসফোলিপিড যে মলিকুলসগুলি আছে এগুলি বিভিন্ন ধরনের হতে পারে, কিছু টাইপসের নাম আমি তুলে ধরেছি এখানে, সেটা হচ্ছে স্ফিঙ্গোমাইলিন, লাইসোলেসিথিন, লেসিথিন, এক্সেট্রা এক্সেট্রা। তো বিভিন্ন ধরনের কি আছে এখানে, ফসফোগ্লিসারাইডস মলিকুলস আছে। দিজ আর দ্য অ্যাকচুয়ালি these molecules are actually the backbone molecules of the cell membranes. এছাড়াও আরও আছে ফসফোগ্লিসারাইড, যেমন ফসফেটিডাইল ইথানোলামাইন্স, এইগুলো আছে। তো কিপ রিমেম্বার, এই যেটা ফসফোগ্লিসারাইডস, ঠিক আছে, দিস টাইপস অফ মলিকুলস, এগুলি মেমব্রেনের মধ্যে প্রায় 55 to 75% পাওয়া যায়। আর বাকি মেমব্রেনের মধ্যে কিছু পরিমাণে, খুব সামান্য পরিমাণে, প্রায় 25 to 32% সেটা কি পাওয়া যায়, কোলেস্টেরলস মলিকুল। কোলেস্টেরলস আর অ্যাকচুয়ালি দ্য derived lipids, and phospholipids are actually the compounds lipids. Okay, phosphorylated lipids. তো এই গেল তার লিপিড কম্পোজিশনস অ্যান্ড হোয়াট আর দ্য ডিফারেন্ট টাইপস অফ লিপিডস আর দেয়ার। ঠিক আছে, যে মেমব্রেনের মধ্যে লিপিড কম্পোনেন্টসগুলি কী কী সেগুলি আমি আলোচনা করে দিলাম, আর তার সাথে আমি আলোচনা করে দিলাম যে ফসফোলিপিড মলিকুলসগুলির যে দুটা করে যে তার এন্ড থাকে, একটা হচ্ছে তার হাইড্রোফিলিক পোলার এন্ড, আর একটা হচ্ছে তার হাইড্রোফবিক, দিস দ্য হাইড্রোফিলিক অ্যান্ড দিস ইজ দ্য হাইড্রোফবিক নন পোলার এন্ডস। ওকে, এবং মেমব্রেন কম্পোনেন্টসের মধ্যে আরেকটা ভেরি ইম্পর্টেন্ট কম্পোনেন্টস হচ্ছে প্রোটিনস, যেটা প্রায় 60% পাওয়া যায়। এবং এই প্রোটিন দু ধরনের হতে পারে মেমব্রেনসের মধ্যে, একটা হচ্ছে পেরিফেরাল প্রোটিনস দ্যাট কনস্টিটিউট 20 to 30%, আর কিছু প্রোটিনস আছে কল দ্য ইন্টিগ্রাল or intrinsic protein which constitute about 70%. Now what are peripheral or extrinsic proteins? Actually যেটা সেল মেমব্রেন সারফেসের মধ্যে, ঠিক আছে, দিস ইজ দ্য মেমব্রেন অ্যান্ড মেমব্রেন সারফেস, সেটা ইনার সারফেস বা আউটার সারফেসও হতে পারে। তো মেমব্রেন সারফেসের মধ্যে লুজভাবে অ্যাসোসিয়েট হয়ে থাকা এই যে প্রোটিনসগুলি আছে, দিস প্রোটিনস আর কল অ্যাকচুয়ালি পেরিফেরাল অর এক্সটেন্সিভ প্রোটিন। এই প্রোটিনগুলি কিন্তু তার পজিশন চেঞ্জ করতে পারে, এবং এই প্রোটিনগুলি যেটা মেমব্রেন সারফেসের মধ্যে আমরা কি পাচ্ছি, লিপিড মলিকুলের এগুলি কি পাচ্ছি, সব পোলার এন্ডসগুলি পাচ্ছি। সেই পোলার এন্ডের সঙ্গে এই পেরিফেরাল বা এক্সটেন্সিক যেগুলি প্রোটিনস আছে এগুলি ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশনের মাধ্যমে এগুলি অ্যাটাচড হয়ে থাকে, অ্যান্ড দে ক্যান চেঞ্জ দেয়ার পজিশন অলসো. So this kind of proteins are actually called the peripheral proteins. Okay, the next type of proteins are called the integral or intrinsic proteins, and which are actually the next kind of proteins are called the integral or intrinsic proteins, and which constitute about 70%. So keep remember the percentage data. Now what are integral proteins? Integral proteins are these proteins, এই প্রোটিনগুলি অ্যাকচুয়ালি কি হয়, যেটা মেমব্রেন অ্যাকচুয়ালি কিপ রিমেম্বার, the basically the membrane actually made up of lipid bilayer matrix, কারণ মেমব্রেনটা অ্যাকচুয়ালি লিপিডের দুটা তরফ দিয়ে তৈরি হয়। ওকে, দিস স্ট্রাকচার ইজ কল দি লিপিড বাইলেয়ার ম্যাট্রিক্স, এবং এই ম্যাট্রিক্সের ভিতরে ভিতরে আইদার পার্শিয়ালি অথবা টোটালি কিছু প্রোটিন ভিতরে ঢুকে থাকে। ঠিক আছে, যেমন এখানে আমরা দেখছি যে এই যেটা প্রোটিন মলিকুলস আছে মেমব্রেন প্রোটিন, এটা টোটালি কমপ্লিটলি এটা লিপিড বাইলেয়ার যেটা ম্যাট্রিক্স তার ভিতরে ঢুকে আছে। আর এখানে আমরা দেখছি এটা পার্শিয়ালি রিমেইন বারিড উইদিন দ্য লিপিড বাইলেয়ার ম্যাট্রিক্স, মেমব্রেনের ভিতর পার্শিয়ালি বারিড হয়ে আছে, পার্শিয়ালি ঢুকে আছে। ওকে, সো দিস টাইপস অফ প্রোটিনস যেগুলি ফার্মলি অ্যাটাচড হয়ে থাকে উইথ দ্য লিপিড বাইলেয়ার ম্যাট্রিক্স, মেমব্রেনের সঙ্গে ফার্মলি শক্তভাবে অ্যাটাচড হয়ে থাকে, এই ধরনের প্রোটিনসগুলোকে বলা হয় ইন্টিগ্রাল প্রোটিন অর ইন্ট্রিনসিক প্রোটিনস, which constitute about 70% of the total proteins, total membrane proteins. তো ক্লিয়ার হলো, কেমিক্যাল কম্পোজিশন সম্পর্কে আমরা জেনে গেলাম। এবার এখানে আমি একটা আলোচনা করছি যে এই যে মেমব্রেনের যেটা বেসিক স্ট্রাকচার না, ডায়াগ্রামে যেটা আমরা দেখতে পাচ্ছি, অ্যাকচুয়ালি তো আমরা জেনে গেলাম এখানে যে একটা মেমব্রেনের মধ্যে কী কী ধরনের কেমিক্যালস আছে, মেমব্রেনের মধ্যে যেগুলি কেমিক্যাল কম্পোনেন্টস, সেই কেমিক্যাল কম্পোনেন্টসগুলি কী কী, লিপিডস, সেখানে দু ধরনের লিপিডস হতে পারে, ফসফোগ্লিসারাইডস, এবং সাথে কি থাকতে পারে, কিছু কোলেস্টেরলসও থাকতে পারে। ওকে, এবং মেমব্রেনের মধ্যে আরেক ধরনের স্ট্রাকচারাল কম্পোনেন্টস কি, প্রোটিন দু ধরনের হতে পারে, পেরিফেরাল অ্যান্ড
intrinsic proteins and all are the globular proteins. এবং তার সাথে কি থাকে আমি বলছিলাম 1 to 2 or 5% কি থাকবে সুগার সাইড চেইনস পাওয়া যায় এখানে। ওকে, দিস সুগার সাইড চেইনস আর অ্যাকচুয়ালি called the these sugar side chains are actually called the oligosaccharides anyway। তো এবার আমরা অল্প স্ট্রাকচারটা নিয়ে অল্প এখানে আলোচনা করে নিই, যদি আমরা পরবর্তীতে আরও ডিটেলসটা পাবো আমরা। সেটা হচ্ছে যে মেমব্রেন যেটা স্ট্রাকচার, মেমব্রেনটা ফর্মেশন হয়েছে কী করে আমি অল্প আগে বলেছিলাম, কিন্তু যে মেমব্রেনটা সেল মেমব্রেন অ্যাকচুয়ালি ইট ইজ এ লিপিড বাইলেয়ার ম্যাট্রিক্স। লিপিডের দুটো তরফ দিয়ে তৈরি হয়। তো লিপিডের যে দুটো স্তর আছে না, প্রত্যেকটা স্তরে যে ফসফোগ্লিসারের যে কেমিক্যালসগুলি আছে, মলিকুলসগুলো, দিজ আর দ্য ফসফোলিপিডস, এই মলিকুলসগুলি যে আছে, এই মলিকুলসগুলি এমনভাবে অ্যারেঞ্জড হয়ে থাকে যে যে এক তো এগুলি মেমব্রেনের যেটা রাইট অ্যাঙ্গেলে অ্যারেঞ্জড হয়ে থাকবে, এটা যদি মেমব্রেন হয় তাহলে ঠিক রাইট অ্যাঙ্গেলে অ্যারেঞ্জড হয়ে থাকে, এবং এমনভাবে অ্যারেঞ্জড হয়ে থাকে যে প্রত্যেকটা ফসফোগ্লিসারাইড মলিকুলস অথবা ফসফোলিপিড মলিকুল তার যেটা হাইড্রোফিলিক যেটা পোলার এন্ড সেটা বাইরের দিকে ফেস করে থাকে, হুইচ ফর্ম দ্য সারফেস অফ দি মেমব্রেনস। অর্থাৎ এই পোলার এন্ডসগুলি অ্যাকচুয়ালি মেমব্রেনের সারফেসটাকে ফর্মেশন করে। ঠিক দুটা এরকম লিপিডের তরফ দিয়ে মেমব্রেন তৈরি হয়েছে, এটা গেল একটা তরফ। ঠিক আরেকটা তরফ যেটা থাকবে, স্তর যেটা থাকবে, সেখানেও প্রত্যেকটা ফসফোলিপিড মলিকুল মেমব্রেনের রাইট অ্যাঙ্গেলে অ্যারেঞ্জড হয়ে থাকবে, আর এখানেও প্রত্যেকটা ফসফোলিপিড মলিকুলের যেটা পোলার হাইড্রোফিলিক যেটা এন্ড সেটা বাইরের দিকে ফেস করে থাকে, হুইচ মেক দ্য সারফেস অফ দি মেমব্রেন। আর প্রত্যেকটা স্তরে থাকা ফসফোলিপিড মলিকুলের যেটা পোলার নন পোলার হাইড্রোফবিক যেগুলি এন্ডস, সেগুলি একটা আরেকটার বিপরীতমুখী হয়ে থাকে অ্যান্ড রিমেইন অ্যারেঞ্জড অ্যাট দ্য সেন্টার অফ দি মেমব্রেন। একদম মেমব্রেনের যেটা কেন্দ্র, সেন্টার লাইন, সেখানে দুটা স্তরে থাকা ফসফোলিপিড মলিকুলগুলি যেগুলি নন পোলার হাইড্রোফবিক এন্ডস, সেগুলি একটা আরেকটার বিপরীত মুখ হয়ে থাকে, অপোজিটলি ফেসড হয়ে থাকে। ওকে, এবং এই যে স্তর দুটা, লিপিডের যে দুটা স্তর, এটা কিন্তু এইভাবে খুলে যায় না। এটা তো ডায়াগ্রামে, এটা তো এখানে মেলে দেখানো হয়েছে, কিন্তু এটা এরকমভাবে খুলে যায় না, বিকজ বোথ দ্য লিপিড ম্যাট্রিক্স লেয়ার রিমেইন attached with each other by লিপোফিলিক ইন্টারাকশনস। ঠিক আছে, এটা কিন্তু এভাবে খুলে যাবে না। ওকে, এটা অ্যাটাচড হয়ে থাকবে এরকমভাবে বাই দি লিপোফিলিক ইন্টারাকশনস। এবার আরেকটা কথা আমি এখানে বলে দিচ্ছি, যে এখানে কিন্তু যেটা ফ্যাটি অ্যাসিড যে চেইন আছে, এই চেইন কিন্তু অ্যাকচুয়ালি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড চেইনস। ওকে, এটা আমরা পরে নিয়ে আলোচনা করবো অ্যাকচুয়ালি। সো অ্যাকচুয়ালি এই যেটা সেল মেমব্রেনের মধ্যে আমরা যেটা ফসফোলিপিড যে বাইলেয়ার যে পাচ্ছি, যে মেমব্রেনটা যে লিপিডের দুটো স্তর দিয়ে তৈরি হয়েছে, ঠিক আছে, এটা তো ডায়াগ্রামে দেখছি যে মেমব্রেন অ্যাকচুয়ালি লিপিডের দুটো স্তর দিয়ে তৈরি, এখানেও ডায়াগ্রামে দেখানো হয়েছে। These phospholipid bilayers are actually very critical components of the cell membrane, and these lipid bilayers act as a barrier to the passage of molecules and ions into and out of the cells। এই যে অল্প আগে আমি বলছিলাম যে সেল মেমব্রেন অ্যাকচুয়ালি কী করে, এটা রেগুলেট করে এন্ট্রি অ্যান্ড এক্সিটস অফ দি মলিকুলস। অল্প আগে বলেছিলাম না আমি যে সেলের বাইরের থেকে এবং সেলের ভিতরে বিভিন্ন ধরনের যে মলিকুলস আয়নের যেটা বিনিময় বা এক্সচেঞ্জ হয়, সেটাকে অ্যাকচুয়ালি রেগুলেট করে কি মেমব্রেন। এই যে কোনো বস্তু যে সেলের ভিতর থেকে এক্সিট হতে পারে না, যে কোনো বস্তু সেলের বাইরের থেকে যে ভিতরে তার এন্ট্রি হতে পারে না, এখানে বেরিয়ার হিসাবে কাজ করছে কোনটা? বেরিয়ার হিসাবে কাজ করে মেমব্রেনের এই লিপিড বাইলেয়ার ম্যাট্রিক্স। সো বেসিক্যালি মাই ফ্রেন্ডস কিপ রিমেম্বার, সেল মেমব্রেন ইজ মেড আপ অফ লিপিড বাইলেয়ার ম্যাট্রিক্স। লিপিডের দুটা স্তর দিয়ে তৈরি হয়, এবং এর মধ্যে দু ধরনের প্রোটিন সেখানে অ্যাটাচড অ্যাসোসিয়েট হয়ে থাকে। কিছু প্রোটিন তার মেমব্রেনের সারফেসের মধ্যে লুজভাবে অ্যাসোসিয়েট হয়ে থাকবে, কল দি পেরিফেরাল প্রোটিন, হুইচ উইল কনস্টিটিউট 20 to 30%, আর কিছু প্রোটিনস থাকবে যেগুলি ফার্মলি অ্যাটাচড হয়ে থাকে উইথ দ্য লিপিড বাইলেয়ার ম্যাট্রিক্স, আইদার পার্শিয়ালি বারিড অর ফুললি এমবেডেড, সম্পূর্ণভাবে ম্যাট্রিক্সের ভিতর ঢুকে থাকে, কল দি ইন্ট্রিনসিক অর ইন্টিগ্রাল প্রোটিনস, হুইচ কনস্টিটিউট অ্যাবাউট 70% অফ দি টোটাল মেমব্রেন প্রোটিনস। So this lipid bilayer matrix actually is the critical components of the cell membrane, which acts as a barrier to the passage of molecules and ions into and out of the cells. Okay,
থ্যাংক ইউ ভেরি মাচ। এখন আমরা আলোচনা করছি অ্যাকচুয়ালি সেল মেমব্রেন যেটা আছে, ফাংশন নিয়ে তো আমরা আলোচনা করেই ফেলেছি যে মেমব্রেন অ্যাকচুয়ালি কী কাজে আসে। এবার আমরা আলোচনা করব সেল মেমব্রেন মডেল সম্পর্কে, অর্থাৎ এই যেটা সেল মেমব্রেন এর তো কেমিক্যাল কম্পোজিশন আমাদের জানা হয়ে গেল যে এর মধ্যে কী কী ধরনের ইম্পর্টেন্ট কেমিক্যাল কম্পোনেন্টস আছে। এবার জানতে হবে এই কেমিক্যাল কম্পোনেন্টসগুলি অ্যাকচুয়ালি কীভাবে একটা আরেকটার সঙ্গে কীভাবে অ্যারেঞ্জড হয়ে আছে, ঠিক আছে, কীভাবে অ্যারেঞ্জড হয়ে আছে এবং তার ফিজিক্যাল স্ট্রাকচারটা এবার আমাদের জানতে লাগবে। কেমিক্যাল কম্পোজিশন আমাদের জানা হয়ে গেছে, তো মেমব্রেনের অ্যাকচুয়ালি ফিজিক্যাল স্ট্রাকচারটা কেমন সেটাকে এক্সপ্লেইন করার জন্য কিন্তু বিভিন্ন ধরনের মডেলস অলরেডি প্রপোজড হয়েছে। তার মধ্যে ইন যেটা আমরা দুটা মডেল নিয়ে প্রথমে আলোচনা করছি। দ্য ফার্স্ট মডেলস অ্যাকচুয়ালি কল দি ট্রাইল্যামিনার মডেলস। This model was was proposed by Danieli and Dawson. So keep remember the name of these two scientists, Danieli and Dawson, because this type of questions can also be asked which carry one mark. যে ট্রাইল্যামিনার মডেল or স্যান্ডউইচ মডেল কে প্রপোজ করেছিলেন, it will carry one mark. So you must keep remember the name of that two persons, Danieli and Dawson. In 1935 they proposed the trilaminar model just to describe the physical structures. ওকে, যে একটা সেল মেমব্রেন তার যে ডিফারেন্ট কেমিক্যাল কম্পোনেন্টসগুলি আছে, তার মধ্যে ফসফোলিপিডস আছে, তার মধ্যে প্রোটিনস আছে, ঠিক আছে, এগুলি কেমনভাবে অ্যারেঞ্জড হয়ে আছে। তো দ্যাট স্ট্রাকচার অফ দি অ্যাকচুয়ালি মেমব্রেনের স্ট্রাকচারটা কীরকম সেটাকে ডিফাইন করার জন্য ফার্স্ট যেটা মডেল, দ্যাট ওয়াজ ট্রাইল্যামিনার মডেল প্রপোজড বাই ড্যানিয়েলি অ্যান্ড ড্যাপসন ইন 1935। তো এই মডেলে কি বলা হয়েছে অ্যাকচুয়ালি, এখানে আমরা আগে দেখে নিই, এই ডায়াগ্রামটাকে বুঝে নিই। এখানে কিন্তু দুটা সেলস আছে, এটা একটা সেল, এই সেলটাকে ঘিরে থাকা এটা তার সেল মেমব্রেন, আর এটা একটা সেল টু নেইবারিং সেল, এই সেলটাকে ঘিরে থাকা এটা হচ্ছে তার সেল মেমব্রেন। কাজে এখানে কিন্তু দুটা সেল মেমব্রেনস আছে, আর মাঝখানের যেটা আমরা স্পেস পাচ্ছি দ্যাট ইজ কল দি ইন্টারসেলুলার স্পেস। ওকে, তো ইলেকট্রন মাইক্রোস্কোপে স্পষ্ট দেখা যাচ্ছে যে সেল মেমব্রেনগুলির মধ্যে আমরা তিনটা স্তর পাচ্ছি না, এখানে গ্রিন একটা ব্যান্ড পাচ্ছি, মাঝখানে একটা লাইট ব্যান্ড পাচ্ছি, এখানেও তাই, এখানে একটা ব্যান্ড পাওয়া যাচ্ছে দুটা, মাঝখানে একটা ব্যান্ড পাওয়া যাচ্ছে। তো অন দ্য বেসিস অফ দিস অবজারভেশনস, এভাবে তারা যখন অবজার্ভ করলো সেল মেমব্রেনটাকে মাইক্রোস্কোপে, যখন সেটাকে অবজার্ভ করলো, তার উপর বেস করে ড্যানিয়েল এবং ড্যাপসন বললেন যে সেল মেমব্রেন অ্যাকচুয়ালি মেড আপ অফ ফোর লেয়ার্স অফ মলিকুলস। এখানে চারটা লেয়ার আছে। কি লেয়ার চারটা কি কি? একটা হচ্ছে তার প্রোটিন লেয়ার্স, দুই দিকে দুটা এরকম প্রোটিন লেয়ার্স থাকবে, প্রোটিন লেয়ার্স, ঠিক আছে, এবং মাঝখানে কি আছে, মাঝখানে লিপিডের দুটা লেয়ার আছে, অর্থাৎ লিপিড বাই লেয়ার ম্যাট্রিক্স। তো এখানে চারটা লেয়ারের কথা বলা হলো, চারটা লেয়ারকে আমি আবার বলছি, প্রোটিন, প্রোটিন এবং মাঝখানে লিপিডের দুটা স্তর। আমরা এখানে যেটা ডায়াগ্রামে দেখতে পাচ্ছি, দিস ইজ দ্য প্রোটিন লেয়ার্স, কন্টিনিউয়াস প্রোটিন লেয়ার, আর মাঝখানের যেটা একটা লাইট ব্যান্ড দেখা যাচ্ছে এটা হচ্ছে লিপিড বাইলেয়ার ম্যাট্রিক্স, ফসফোলিপিড বাইলেয়ার্স। তো এইভাবে তারা ডিফাইন করলো, এবং এখানে ওই কথাটাই তারা বললো যে যে যেটা মেমব্রেনের যেটা মাঝখানটা, অর্থাৎ যেটা সেন্ট্রাল লাইন যেটা আমি দেখতে পাচ্ছি, যেটা অল্প আগে বললাম ইট ইজ মেড আপ অফ ফসফোলিপিড বাইলেয়ার, সেখানে লিপিডের প্রত্যেকটা লেয়ারে যে লিপিড মলিকুলসগুলি যা আছে তার যেটা হাইড্রোফিলিক হেডস সেটা মেমব্রেনের সারফেসটাকে তৈরি করেছে, এখানেও তাই। আর প্রত্যেকটা লেয়ারে ফসফোলিপিড মলিকুলসের যেটা হাইড্রোফবিক যেটা টেইল, ঠিক আছে, এই টেইলগুলি অ্যাকচুয়ালি কি আছে, এগুলি অ্যাট দ্য সেন্টার অফ দি মেমব্রেনের যেটা সেন্টার সেখানে বিপরীত অপোজিটলি ফেস হয়ে থাকে, অপোজিটলি ফেসড। যেমন এই লিপিড মলিকুলটার যেটা হাইড্রোফবিক যেটা টেইল, আর এই স্তরে থাকা লিপিড মলিকুলের যেটা হাইড্রোফবিক টেইল একটা আরেকটাকে অপোজিটলি ফেস করে থাকে অ্যাট দ্য সেন্টার অফ দি মেমব্রেনস, অ্যান্ড বোথ দ্য লেয়ার আর হেল্ড টুগেদার, একটা আরেকটার সঙ্গে আঠার মতন লেগে থাকে, হেল্ড টুগেদার বাই লিপোফিলিক ইন্টারাকশনস। অ্যান্ড অন দি আদার হ্যান্ড বোথ দ্য আউটার সারফেস, অর্থাৎ এই যেটা মাঝখানে যেটা লিপিড বাইলেয়ার যেটা তৈরি হলো তার তো দুটা সারফেস আমি পেলাম, অ্যান্ড বোথ দ্য সারফেস আর মেড আপ অফ হাইড্রোফিলিক পোলার এন্ডস অফ দি লিপিড মলিকুলস, ঠিক আছে, রিমেইন রিমেইন কভার্ড বাই কন্টিনিউয়াস প্রোটিন শিট, কন্টিনিউয়াস প্রোটিন শিট।
অ্যান্ড দিস প্রোটিন শিটস যেটা লিপিড বাইলেয়ার যেটা ম্যাট্রিক্স তার যেটা সারফেস, অর্থাৎ তার সারফেসটা কী দিয়ে তৈরি হয়েছে, হাইড্রোফিলিক পোলার হেডস, তার সঙ্গে যে যুক্ত হয়ে আছে সেখানে কি ফোর্স অফ অ্যাট্রাকশন আছে, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সেস অফ অ্যাট্রাকশন এখানে ওয়ার্ক করে, যার জন্য এই চারদিকে থাকা যেটা বোথ সাইডে থাকা যেটা কন্টিনিউয়াস যেটা প্রোটিন শিট, সেটাও কিন্তু মাঝখানে থাকা যেটা ফসফোলিপিড বাইলেয়ার সেখান থেকে কিন্তু সেপারেশন হবে না, আলাদা হবে না, ঠিক আছে। দে রিমেইন হেল্ড উইথ দ্য phospholipid bilayer surface by the electrostatic force of attraction. But this model was rejected. So actually what was the wrong with these models? কেন এই মডেলটাকে ড্যানিয়েল এবং ড্যাপসনের দেওয়ায় ট্রাই ল্যামিনার মডেলটাকে কেন রিজেক্ট করা হলো? অ্যাজ বিকজ দিস মডেল ক্যান্ট এক্সপ্লেইন সেমি পারমিয়েবিলিটি অফ দ্য মেমব্রেন টু ওয়াটার, ইলেকট্রোলাইটস অ্যান্ড আদার মেটাবোলাইটস। যে এখানে বলা হয়েছে যে মেমব্রেনটা এরকমভাবে তৈরি হয়েছে যে মেমব্রেনের মাঝখানে কি আছে, ফসফোলিপিড বাইলেয়ার একটা ম্যাট্রিক্স আছে, ওকে। এবং আমরা জানি যে কোনো লিপিড স্তর যদি থাকে, যে কোনো লিপিড লেয়ারের মধ্য দিয়ে কিন্তু ওয়াটার পাস হতে পারে না। কাজেই মেমব্রেনের স্ট্রাকচারটাকে যদি আমরা এরকমভাবে ডিফাইন করি যে মেমব্রেনের মাঝখানে কি আছে, লিপিড ফসফোলিপিড বাইলেয়ার আছে এবং দ্যাট ইজ অলসো কন্টিনিউয়াস, কোথাও গ্যাপ নাই, যদি এটা হয় তাহলে কিন্তু মেমব্রেনটা ইমপারমিয়েবল হতে লাগে টু দ্য ওয়াটার, ঠিক আছে। এই ক্ষেত্রে কিন্তু কোনো অবস্থাতেই মেমব্রেনটাকে ক্রস করে ওয়াটার অ্যান্ড ওয়াটার সলিবল কোনো সাবস্টেন্স, ঠিক আছে, সেটা কিন্তু মেমব্রেনটাকে ক্রস করতে পারবে না। কিন্তু মেমব্রেন একটা সিলেক্টিভলি সেমি পারমিয়েবল মেমব্রেন অ্যান্ড ইট ইজ অলসো ওয়াটার পারমিয়েবল মেমব্রেন। মেমব্রেনের মধ্যে দিয়ে ওয়াটারও কি হতে পারে, পাস হতে পারে। তো কি করে মেমব্রেনের মধ্য দিয়ে ওয়াটার পাস হচ্ছে? That cannot be explained by these structures, as because in this model it has been said that in the middle part of the membrane, the middle part of the membrane actually made up of by continuously phospholipid bilayers. যদি এটা হয় then it will make the membrane totally impermeable to the water. It will make the membrane totally impermeable to water. সেই অবস্থা কখনো জল, ওয়াটার এবং ওয়াটার সলভেন্ট মলিকুলস মানে ওয়াটার ডিজলভড মলিকুলস বা আয়ন্স কখনো মেমব্রেনটাকে ক্রস করতে পারবে না। দ্যাটস ওয়াই দিস মডেল ওয়াজ রিজেক্টেড। এনিওয়ে, লেটার ইন 1959, এরপরে 1959 সালে হি ওয়াজ রবার্টসন, তিনি আবার ইউনিট মেমব্রেন মডেল একটা প্রপোজ করলেন, জাস্ট টু ডিসক্রাইব দ্য মলিকুলার স্ট্রাকচার, দ্য ফিজিক্যাল স্ট্রাকচারস অফ দ্য সেল মেমব্রেনস। অ্যাকচুয়ালি রবার্টসনের দেওয়া যেটা ইউনিট মেমব্রেন মডেল, যেটা ড্যানিয়েল ড্যাপসনের দেওয়া ট্রাইলেমিনার মডেলের অনেক পরে সেই মডেলটা আসে ইন 1959, সেই মডেলে কি বলা হয়েছে? অ্যাকর্ডিং টু দ্যাট মডেল, দ্যাট মিনস অ্যাকর্ডিং টু ইউনিট মেমব্রেন মডেল, it has been said that all membranes from prokaryotic to eukaryotic cells have similar structure. That's why it is called the unit structures, unit membrane model. আজকে একটা prokaryotic cells, তার যেটা কভারিং মেমব্রেন, তার যেটা মলিকুলার স্ট্রাকচারস, ফিজিক্যাল স্ট্রাকচারস, একটা ইউক্যারিওটিক সেলস, তার যেটা মলিকুলার স্ট্রাকচার, ফিজিক্যাল স্ট্রাকচার, তার মেমব্রেনটার কথা বলছি আমি, সেটার একই স্ট্রাকচার হয়, অর্থাৎ ইউনিট স্ট্রাকচার। দ্যাটস ওয়াই দিস মডেল ওয়াজ পপুলারলি নোন অ্যাজ ইউনিট মেমব্রেন মডেল। এবং এই মডেলটাতে অবশ্য ড্যানিয়েলে এবং ড্যাপসনের দেওয়া মডেল আর ইউনিট মেমব্রেনের মডেলের মধ্যে কিন্তু খুব একটা কিছু ডিফারেন্স নেই, একই কথা বলা হয়েছে এখানেও একই কথা বলা হয়েছে ইউনিট মেমব্রেন মডেলটাতে, যে অ্যাকচুয়ালি সেল মেমব্রেন ইজ মেড আপ অফ 3 লেয়ার্সের কথা বলা হয়েছে এখানে। ওটা তো 4টা লেয়ারের কথা বলা হয়েছিল, এখানে 3টা লেয়ার বলে বলেছে। কি 3টা লেয়ার? দুদিকে 2টা কন্টিনিউয়াস প্রোটিন শিটস থাকবে আর মাঝখানে কি থাকবে, একটা লিপিড বাইলেয়ার ম্যাট্রিক্স। সো মাঝখানে একটা লেয়ার আছে, দিস দিস লাইট জোন, এই মাঝখানে যেটা একটা লাইট আমরা একটা ব্যান্ড পাচ্ছি, দিস ইজ দ্য মিডল লেয়ার অফ দি সেল মেমব্রেন হুইচ ইজ অ্যাকচুয়ালি ফসফোলিপিড বাইলেয়ার, এবং সেটাকে দুই দিক থেকে কন্টিনিউয়াসলি কভার করে থাকে কি, প্রোটিন শিটস। আর এখানে বলা হয়েছে এখানে যেটা প্রোটিন শিটস আছে, এই প্রোটিনগুলি অ্যাকচুয়ালি বিটা প্লিটেড কনফিগুরেশনসের মধ্যে আছে, তার যেটা ফিজিক্যাল স্ট্রাকচার প্রোটিন সেটা বিটা প্লিটেড কনফিগুরেশনের মধ্যে থাকে। আর তার সাথে এখানে কিছু মেজারমেন্টস বলে দিয়েছে যে অ্যাকর্ডিং টু ইউনিট মেমব্রেন মডেল, একটা সেল মেমব্রেন অ্যাপ্রক্সিমেটলি তার থিকনেসটা 75 আর্মস্ট্রং হতে পারে,
ঠিক আছে, অ্যাপ্রক্সিমেটলি ভ্যারি করতে পারে। মাঝখানে থাকা যেটা ফসফোলিপিড বাইলেয়ার ম্যাট্রিক্স, এটার অ্যাপ্রক্সিমেট থিকনেস হয় 35 Å, আর দুদিকে থাকা কন্টিনিউয়াস যেটা প্রোটিন শিট হুইচ রিমেইনস ইন বিটা প্লিটেড কনফিগুরেশন, সেটার প্রত্যেকটার থিকনেস কত হয় 20 Å। বাট দিস মডেল ওয়াজ অলসো রিজেক্টেড ডিউ টু দ্য সেম রিজনস, যার জন্য আমরা ট্রাইল্যামিনার মডেলটাকে রিজেক্ট করেছি, অ্যাজ বিকজ দিস মডেল also can't explain the water permeability and elasticity, the semi-permeability, etc. etc. Functions of the membranes. মেমব্রেনের এই ফাংশনগুলিকে এক্সপ্লেন করতে পারেনি, কারণ এই মডেলটাতেও বলা হয়েছে যে মেমব্রেনের যেটা মিডিল পার্ট, ইট ইজ মেড আপ অফ কন্টিনিউয়াস ফসফোলিপিড বাইলেয়ার ম্যাট্রিক্স। ওকে, কাজে এই মডেলটাকেও একই কারণে কি করা হলো, রিজেক্ট করা হলো। এনিওয়ে, এরপর এরপর যেটা আমরা মডেল পাচ্ছি, that model is known as the fluid mosaic models, and that model was proposed by S.J. Singer and G. Nicholson in the year 1972, and this model, এই যে মডেলটা আমরা পাচ্ছি, this model was the most accepted model of membrane structures, আর সেটা হয় আফটার অ্যাডভেন্ট অফ ইলেকট্রন মাইক্রোস্কোপ ইন 1950, যখন ইলেকট্রন মাইক্রোস্কোপ যখন আবিষ্কার হয়। কারণ ইলেকট্রন মাইক্রোস্কোপ দিয়ে তো আমরা যে কোনো স্ট্রাকচারটাকে আরও ইন ডিটেলস দেখতে পারি। তো ইলেকট্রন মাইক্রোস্কোপ আবিষ্কার হওয়ার পর 1950 সনের কথা বলছি। তারপর ইন 1972 দিস টু ম্যান, ওয়ান ইজ নিকলসন্স and other is Singer, both of them proposed this most accepted model of the membrane structure which is known as fluid mosaic models. ওকে, তা কিছুটা আমি আলোচনা আগেও করে দিয়েছি। অ্যাকচুয়ালি অ্যাকর্ডিং টু দিস মডেল, দ্য লিপিড bilayer actually is a semi-fluids in which proteins are, এখানে যে প্রোটিনসগুলি আছে, the proteins are dispersed to give a mosaic appearance to the whole membranes। এই মডেলটাতে কিন্তু বলা হয়েছে, এর আগের মডেলগুলোতে কিন্তু আমরা পেয়েছি কি, আগের মডেলগুলোতে বলা হয়েছে যে মেমব্রেন এমন একটা স্ট্রাকচার যার মাঝখানে কি আছে, ফসফোলিপিড বাইলেয়ার ম্যাট্রিক্স আছে, আর সেটাকে দুই সাইড থেকে কন্টিনিউয়াস কভার করে থাকে অ্যাজ এ শিট হিসাবে, কি থাকে, প্রোটিন শিটস থাকে, কন্টিনিউয়াস প্রোটিন শিটস থাকে। কিন্তু এই মডেলটাতে বলা হলো যে নো, অ্যাকচুয়ালি দ্য স্কেলিটন অফ দ্য সেল মেমব্রেন ইজ মেড আপ অফ লিপিড বাইলেয়ার ম্যাট্রিক্স। এই যেটা লিপিড বাইলেয়ার ম্যাট্রিক্স, লিপিডের যে দুটা স্তর দিয়ে যে মেমব্রেন তৈরি হয়েছে, এই স্তর দুটার উপরে কিন্তু কোনো কন্টিনিউয়াস প্রোটিন শিট নাই। এখানে কোনো প্রোটিন শিটের কথা বলা হয়নি, এবং বলা হয়েছে যে এই যে লিপিড বাইলেয়ার ম্যাট্রিক্স, তার মধ্যে প্রোটিন তো আছে, বাট প্রোটিনস আর রিমেইন ডিসপার্সড থ্রু আউট দ্য লিপিড বাইলেয়ার ম্যাট্রিক্স। কিছু প্রোটিন তার সারফেসের মধ্যে লুজভাবে অ্যাসোসিয়েট হয়ে থাকে, কল দি পেরিফেরাল প্রোটিন, আর কিছু প্রোটিন ফার্মলি অ্যাটাচড হয়ে থাকে উইদিন দি লিপিড বাইলেয়ার ম্যাট্রিক্স। অর্থাৎ লিপিডের যেটা দুটা তরফ যা দিয়ে মেমব্রেনটা তৈরি হয়েছে, তার ভিতরে প্রোটিনসগুলি আইদার টোটালি রিমেইন এমবেডেড বা কিছু পার্শিয়ালি রিমেইন এমবেডেড, কল দি ইন্টিগ্রাল প্রোটিন। কাজে এমনভাবে মেমব্রেনটা যে যা দিয়ে তৈরি হয়েছে, অর্থাৎ মেমব্রেনের মধ্যে থাকা যেটা লিপিড বাইলেয়ার ম্যাট্রিক্স, তার মধ্যে এই মেমব্রেন প্রোটিনগুলি এমনভাবে ডিসপার্সড হয়ে থাকে, ঠিক আছে, যে ইট লুকস লাইক এ মোজাইক অ্যাপিয়ারেন্স, যে দেখলে মনে হয় এটা একটা মোজাইক করার মতো। ওকে, এবার এই মডেলটাতে বলা হয়েছে যে ইট ইজ দ্য ফ্লুইড, অর্থাৎ অ্যাকর্ডিং টু দিস মডেল, এই মডেল অনুসারে সেল মেমব্রেনটাকে ফ্লুইডের সঙ্গে, অর্থাৎ এর মধ্যে একটা ফ্লুইডিটি ক্যারেক্টার্স আছে বলে এটাতে মডেলটাতে এক্সপ্লেন করা হয়েছে। কেন? আচ্ছা, এবার ফ্লুইডস কাকে বলে? ফ্লুইডস আর সলিডের মধ্যে ডিফারেন্স হচ্ছে, সলিড মলিকুলসগুলি কি থাকে, দেয়ার পজিশন রিমেইন ফিক্সড, দে ক্যান নট চেঞ্জ দেয়ার পজিশনস। আর লিকুইড মলিকুলসের কি হয়, লিকুইড মলিকুলস ক্যান স্লাইড ওভার ইচ আদার, দে ক্যান চেঞ্জ দেয়ার পজিশন। তো এই হচ্ছে তার যেটা স্টেট অফ ম্যাটার লিকুইড স্টেট হতে পারে, সলিড স্টেট হতে পারে। তা কি বোঝা গেছে তো? লিকুইড স্টেট মানে এখানে মলিকুলসগুলি কি করতে পারে, মলিকুলগুলি তার যেটা পজিশন, দ্যাট ইজ নট রিমেইন ফিক্সড, দে ক্যান চেঞ্জ দেয়ার পজিশন। কাজেই অ্যাকর্ডিং টু দিস মডেল, লিপিড বাইলেয়ার যেটা ম্যাট্রিক্স, অ্যাকর্ডিং টু দিস মডেল, এই যেটা মেমব্রেনটা যে তৈরি হয়েছে লিপিডের দুটা তরফ দিয়ে, দিস ফসফোলিপিড মলিকুলস, এই মলিকুলসগুলির যেটা পজিশন, সেটা কিন্তু ফিক্স থাকে না, দে ক্যান চেঞ্জ দেয়ার পজিশন, অ্যাজ বিকজ দে আর
ফ্যাটি অ্যাসিড টেলস আর মেড আপ অফ আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। যদি এগুলি স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড দিয়ে তৈরি হতো তাহলে কিন্তু দুটা স্তরে থাকা লিপিড মলিকুলগুলি কিন্তু ফার্মলি অ্যাটাচড হয়ে থাকতো, অর্থাৎ তাদের যেটা পজিশন সেটা ফিক্সড হয়ে থাকতো। অ্যাজ বিকজ এই যে ফসফোলিপিড মলিকুলস যেগুলি মেইন কম্পোনেন্টস, ঠিক আছে, অফ দি সেল মেমব্রেনস, তার যে ফ্যাটি অ্যাসিড টেইল এটা হচ্ছে আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। আর যার জন্য কি হয়, লিপিড মলিকুলগুলি একটা আরেকটার সঙ্গে কি হয়, ফার্মলি অ্যাটাচড হতে পারে না, ঠিক আছে, তার পজিশনটা ফিক্সড হতে পারে না। দে ক্যান চেঞ্জ দেয়ার পজিশনস, এটা স্লাইড করে মলিকুলসগুলি। এখানকার যেটা লিপিড মলিকুল সেটা স্লাইড করে এখানে চলে যেতে পারে, এখানকার লিপিড মলিকুল এখানে আসতে পারে। কাজে একটা ফ্লুইডি নেচার্স একটা এদের মধ্যে আছে। দ্যাটস ওয়াই দিস মডেল ইজ কল্ড দি ফ্লুইড মোজাইক মডেল। ওকে, কাজেই এই যে মডেলটা আমি অল্প আগেও বললাম, ঠিক আছে, এখানে অ্যাকচুয়ালি যেটা ফ্যাটি, এখানে অ্যাকচুয়ালি যেগুলি ফসফোলিপিড মলিকুল তার ফ্যাটি অ্যাসিডস করার জন্যই কিন্তু অ্যাকচুয়ালি কি হচ্ছে, এই মেমব্রেনটার যেটা ফ্লুইডিটি ক্যারেক্টার সেটা আসছে। যদি আমি বললাম না, যদি এই ফ্যাটি অ্যাসিড স্টেলসগুলো যদি স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড হতো তাহলে কিন্তু মেমব্রেনের যেটা লিপিড বাইলেয়ার ম্যাট্রিক্স তার মধ্যে কিন্তু এই ফ্লুইডিটি ক্যারেক্টারটা আমরা পেতাম না। এখানে প্রত্যেকটা লিপিড মলিকুল কি হতো, তার জায়গায় সে ফিক্সড হয়ে থাকতো, অর্থাৎ সলিড স্টেটে থাকতো। কিন্তু যেহেতু এখানে প্রত্যেকটা ফসফোলিপিড মলিকুলসের যেটা ফ্যাটি অ্যাসিড টেল এটা আনস্যাচুরেটেড টাইপ, যার জন্য মেমব্রেনটা ফর্মেশন হওয়ার সময় এখানে যেগুলি ফসফোলিপিড মলিকুল যেগুলি ইউজড হচ্ছে সেটা কিন্তু এক জায়গাতে তার পজিশনটা ফিক্স থাকে না। দে ক্যান স্লাইড, দে ক্যান মুভ, দে ক্যান চেঞ্জ দেয়ার পজিশন, ঠিক আছে। এটা যেমন এখানে আছে, ইট ক্যান চেঞ্জ দেয়ার পজিশন, সরে যেতে পারে, এটা এখান থেকে এখানে সরে আসতে পারে। কাজেই দিস ফ্যাটি অ্যাসিড, ঠিক আছে, ফসফোলিপিড মলিকুলসের মধ্যে যেটা বেশি করে যেটা আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড পাওয়া যায়, এই ফ্যাটি অ্যাসিডসের জন্যই কিন্তু প্লাজমা মেমব্রেনটার মধ্যে একটা ফ্লুইডিটি ক্যারেক্টার চলে আসছে। আর এই যে প্রোটিনগুলি প্রোটিনগুলি যেহেতু মেমব্রেন যেটা ফসফোলিপিড বাইলিয়ার ম্যাট্রিক্সের মধ্যে যেহেতু যেখানে সেখানে এগুলি ছড়ানো অবস্থায় থাকে, রিমেন স্ক্যাটার্ড উইদিন দ্য বাইলিয়ার ম্যাট্রিক্স, লিপিড বাইলিয়ার ম্যাট্রিক্স, যার জন্য ইট গিভস it gives a mosaic appearance to the whole membrane. That's why this model is called the fluid mosaic model. এবার এই মডেলটাতে বলা হয়েছে, এই মডেলটা অ্যাকচুয়ালি কেন এটাকে অ্যাকসেপ্ট করা হয়েছে, অ্যাজ বিকজ it can explain the water permeability of the membranes along with the other functions delivered by the cell membrane. কেন? কারণ আগের মডেলগুলিতে যে সেল মেমব্রেন যেটা আছে, সেল মেমব্রেন অ্যাকচুয়ালি মেড আপ অফ লিপিড বাইলেয়ার ম্যাট্রিক্স। ওকে, লিপিডের দুটা তরফ দিয়ে তৈরি হয় এবং সেখানে কিন্তু কন্টিনিউয়াস লেয়ারের কথা বলা হয়েছে। এখানে ডায়াগ্রামগুলিতে দেখছি আমরা, এখানে কিন্তু মাঝখানে যেটা লেয়ার আছে এই লেয়ারটা কিন্তু কন্টিনিউয়াস লেয়ারের কথা বলা হয়েছে, ঠিক আছে, মনে আছে তো, অল্প আগে আমি বলেছি কিন্তু যে both in trilaminar model and in unit membrane model, in both the model it was said that the middle part of the membrane is made up of continuous phospholipid bilayers। আর যার জন্য কি করে এই ধরনের মেমব্রেনের মধ্য দিয়ে ওয়াটার পাস হবে, এর ওয়াটার পারমিএবিলিটি যেটা ক্যারেক্টার সেটা কিন্তু এক্সপ্লেন করা সম্ভব হয় নাই, কিন্তু এই মডেলটাতে এটাকে এক্সপ্লেন করা যায়। কারণ এই মডেলটাতে বলা হয়েছে যে লিপিড বাইলেয়ার ম্যাট্রিক্স এটা তো একটা ইফেক্টিভ ব্যারিয়ার হিসাবে তো কাজ করছেই, কারণ এই লিপিড বাইলেয়ার ম্যাট্রিক্স থাকার জন্য তো কোনো ধরনের ওয়াটার বা ওয়াটার সলিউবল সাবস্টেন্স তো সহজে পাস হতে পারবে না। কিছুটা ডিফিউশন হতে পারবে কিন্তু প্রপার ট্রান্সপোর্টেশনসটা হতে পারবে না, যাতে মেমব্রেনের মধ্য দিয়ে যাতে ওয়াটার পাস হতে পারে অ্যান্ড ওয়াটার সলিউবল যেগুলি সাবস্টেন্স সেগুলির যাতে ট্রান্সপোর্টেশন হতে পারে অ্যাক্রস দিস মেমব্রেন, তার জন্য কি আছে, দিস লিপিড বাইলেয়ার ম্যাট্রিক্স বা মেমব্রেনটা অ্যাকচুয়ালি রিমেইন পারফোরেটেড বাই ম্যানি পোর্স, এর মধ্যে অনেক পারফোরেশনস আছে। অ্যান্ড দিস পারফোরেশনস মেমব্রেনের মধ্যে যেগুলি পারফোরেশনস থাকে তার মধ্যে কি ঢুকে থাকে, দিস কাইন্ডস অফ প্রোটিনস রিমেইন এমবেডেড। মেমব্রেনের ভিতরে এরকম কিছু প্রোটিন ভিতরে ঢুকে থাকে হুইচ ফাংশনস অ্যাজ দ্য চ্যানেল প্রোটিনস। আমি আগেও বলেছি যেহেতু এর মধ্যে চ্যানেল প্রোটিনস ভিতরে ঢুকে থাকে তাতে কি হয়, ওয়াটার অ্যান্ড ওয়াটার সলিউবল সাবস্টেন্স যখন যখন মেমব্রেনটাকে ক্রস করে কিছু তার লিপিড বাইলেয়ারের মধ্য দিয়ে সামান্য তার ডিফিউশন হতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি তার যেটা ট্রান্সপোর্টেশন চ্যানেল সেটা হচ্ছে এই ধরনের যেগুলি চ্যানেল প্রোটিন থাকে তার মধ্য দিয়ে অতি সহজে ওয়াটার অ্যান্ড ওয়াটার সলিউবল সাবস্টেন্স মেমব্রেনটাকে ক্রস করতে পারে। সেই জন্য আমি বলেছিলাম
যে এই মডেলটাকে এই জন্যই অ্যাকসেপ্ট করা হয়েছে বিকজ ইট ক্যান এক্সপ্লেইন দ্য ওয়াটার পারমিবিলিটি অফ দ্য মেমব্রেন। এটা এক্সপ্লেইন করতে পারে যে কি করে মেমব্রেনের মধ্যে দিয়ে ওয়াটার পাস হবে, কারণ এখানে মেমব্রেনটাকে যেভাবে ডিফাইন করা হয়েছে যে মেমব্রেন ইজ মেড আপ অফ লিপিড বাইলেয়ার ম্যাট্রিক্স, কিন্তু এই লিপিড বাইলেয়ার ম্যাট্রিক্সটা রিমেন পারফোরেটেড যাতে তার মধ্য দিয়ে ওয়াটার অ্যান্ড ওয়াটার সলিউবল সাবস্টেন্স পাস হতে পারে। আর সেই মেমব্রেনের মধ্যে যেগুলি পারফোরেশনস থাকে সেই পারফোরেশনসের ভিতরে কি ঢুকে থাকে, এরকম ইন্টিগ্রাল প্রোটিনস ঢুকে থাকে হুইচ ফাংশনস অ্যাজ দ্য চ্যানেল প্রোটিন। ওকে, এবং এই মডেলটাতে বলা হয়েছে যে মেমব্রেনের মধ্যে যেগুলি প্রোটিনস আছে, মেমব্রেন প্রোটিনস, এগুলি বেসিক্যালি গ্লোবুলার প্রোটিনস হয় এবং দু ধরনের প্রোটিন হয়। এক ধরনের প্রোটিন হচ্ছে কি ইন্টিগ্রাল প্রোটিন, আগেও বলেছি যে এগুলি আইদার পার্শিয়ালি অর টোটালি রিমেইন বারিড উইদিন দ্য লিপিড বাইলেয়ার ম্যাট্রিক্স। আর কিছু থাকবে প্রোটিন কি যেগুলি তার মেমব্রেনের যেটা সারফেস, মেমব্রেন যেটা সারফেস, সেই সারফেসের মধ্যে কি হয়, এগুলি লেগে থাকে বাই দি ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন। আর এই সারফেস প্রোটিনগুলোও কিন্তু কি হবে, এগুলোও তার পজিশন কি করতে পারে, চেঞ্জ করতে পারে। অ্যান্ড মোস্ট অফ দিস প্রোটিন, সারফেস প্রোটিন, ফাংশনস অ্যাজ এগুলি কি হিসাবে ফাংশন করে, দে ফাংশনস অ্যাজ অ্যাকচুয়ালি কেরিয়ার প্রোটিন, এগুলি কেরিয়ার প্রোটিন হিসাবেও কিন্তু ফাংশনস করে। এবং ইন দিস মডেল ইট হ্যাজ অলসো বিন সেইড দ্যাট যে মেমব্রেন যেটা লিপিড বাইলেয়ার ম্যাট্রিক্স আছে তার মধ্যে কিন্তু আমরা কিছু সুগার সাইড চেইনসও পেয়ে থাকি। দিস সুগার সাইড চেইনস আর অ্যাকচুয়ালি দ্য অলিগোস্যাকারাইডস। সেগুলি কিন্তু মেমব্রেনের কিন্তু যে ইনার সারফেস অর্থাৎ টুয়ার্ডস দ্য সেল সাইটোপ্লাজম, যেদিকে সেল সাইটোপ্লাজম পাওয়া যায় সেদিকে কিন্তু এই ধরনের কিন্তু সুগার সাইড চেইনস বা অলিগোস্যাকারাইডস গুলি কিন্তু থাকে না। সো কিপ রিমেম্বার মাই ফ্রেন্ডস, sugar side chains is another important components of the cell membrane which are actually present on the outer surface of this membrane। সেগুলি কিন্তু মেমব্রেনের যেটা ইনার সারফেস, যেদিকে সাইটোপ্লাজম বা সাইটোসল পাওয়া যায়, ওকে, যেদিকে সাইটোপ্লাজম পাওয়া যায়, কারণ এটা মেমব্রেন আছে, সেল মেমব্রেনের ভিতর দিকে এইদিকে কি আছে, সাইটোপ্লাজমস আছে। এই সাইটোপ্লাজমের দিকে কিন্তু কোনো ধরনের আমরা সুগার সাইড চেইনস পাবো না। দিস সুগার সাইড চেইনস আর ফাউন্ড on the outer surface, and these sugar side chains are also remain held with either with the proteins or with the lipid molecules। okay, যদি এটা প্রোটিন মলিকুলের সঙ্গে অ্যাসোসিয়েটেড থাকে তখন এই সুগার সাইড চেইন কি ফরমেশন করে, ইট ফর্মস দি গ্লাইকোপ্রোটিনস। আর এই যদি সুগার সাইড চেইন যদি লিপিডের সঙ্গে অ্যাসোসিয়েট হয়ে থাকে তখন সেটাকে কি বলা হবে, গ্লাইকোলিপিডস। কাজেই এই হচ্ছে ফ্লুইড মোজাইক মডেলস। ফ্লুইড মোজাইক মডেলে বলা হলো এখানে কিন্তু সব কম্পোনেন্টসেরই কথা বলা হয়েছে। ফ্লুইড মোজাইক মডেলও বলা হয়েছে যে ইট ইজ অ্যাকচুয়ালি কেমিক্যালি কম্পোজড অফ ফসফোলিপিড মলিকুলস। এর মধ্যে প্রোটিনস আছে, গ্লোবুলার প্রোটিনস, এবং এর মধ্যে কি আছে, অলিগোস্যাকারাইডস বা সুগার সাইড চেইনস পাওয়া যায়। আর মাই ফ্রেন্ডস কিপ রিমেম্বার, অল্প আগেও আমি বলেছি এখানে যেগুলি সুগার সাইড চেইনস আছে, অলিগোস্যাকারাইডস, এগুলি কিন্তু ফ্রি থাকবে না। যেমন ফসফোলিপিড মলিকুলগুলি ফ্রি আছে, এগুলি ফ্রি থাকবে না। আইদার দে রিমেইন অ্যাসোসিয়েটেড উইথ দ্য ফসফোলিপিড মলিকুল, হয়তো এগুলো লিপিড মলিকুলের সঙ্গে কেমিক্যাল বন্ড করে থাকবে ইন দ্য ফর্ম অফ গ্লাইকোলিপিডস, অথবা সুগার চেইনসগুলি কোনো প্রোটিনের সঙ্গে রাসায়নিকভাবে যুক্ত হয়ে থাকবে ইন দ্য ফর্ম অফ গ্লাইকোপ্রোটিনস। আর শুধু সেটা আউটার সারফেসের দিকে থাকে, যেদিকে সেল সাইটোপ্লাজম থাকে সেদিকে কিন্তু মেমব্রেন সারফেসের মধ্যে কিন্তু এরকম সুগার সাইড চেইনস পাবে না। দ্যাটস ওয়াই দ্য সেল মেমব্রেন এর যেটা মলিকুলার স্ট্রাকচার এটা কিন্তু এসিমেট্রিক স্ট্রাকচার, এর দুই সেটের স্ট্রাকচার কিন্তু আলাদা হয়। সো দ্যাটস ওয়াজ অল ইন টুডেস ক্লাস regarding the structure of the cell membranes, and thank you very much for learning with me. Thank you.